সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন সাইমন জাকারিয়া। সাইমন ভাই, আপনাকে স্বাগত। সময় সংলাপে আমরা বর্ণ নিয়ে কথা বলতে চাই এবং সেই বর্ণ অবশ্যই মাটি থেকে উদ্ভূত যে বর্ণ আমাদের বাউলরা উচ্চারণ করেছেন এবং তাদের যে এই যে বর্ণমালা নিয়ে যে তাদের রচনা এবং তারা বাংলা ভাষাকে যেভাবে ছড়িয়ে দিয়েছেন সুরের মধ্য দিয়ে এবং তাদের বাণী দুটা দিয়ে সেই আলোচনা যেতে চাই। আসলে আমরা যখন প্রাতিষ্ঠানিক শিক্ষা নিই তখন ভেবে নিই যে আসলে আমাদের গ্রামীণ জনগোষ্ঠীতে যারা আছে, যারা সাধক কবি, এরা মনে হয় কোনো শিক্ষার সঙ্গে তাদের কোনো সম্পর্কই নাই এবং তাদেরকে আমরা অশিক্ষিত বলে এক ধরনের বিশেষণ দিয়ে রাখি সবসময়। কিন্তু আমরা দেখি প্রাচীনকাল থেকেই কিন্তু সাধুরা তাদের বর্ণমালা চর্চা করেছেন। বিশেষ করে বাংলা ভাষার যে 40টা বর্ণমালা, সেই 40টা বর্ণমালা নিয়েই কিন্তু গান আছে। আমি আমার গবেষণায় বিভিন্ন অঞ্চলে, যে এটা আগে আমার খেয়াল হয়নি কিন্তু পরবর্তীতে আমি দেখেছি যে সাধুরা বর্ণমালা নিয়ে অনেক গান লিখেছেন। বিশেষ করে যদি লালনের সময়, লালনের আগে থেকেও খেপা রাজগোসাই নামে একজন কবি ছিলেন, লোককবি, সে গান লিখেছেন বর্ণমালা নিয়ে। এছাড়াও আরো অনেকেই লালনের গানের ভিতরেও বর্ণমালার গান পাবেন। যেমন খেপা রাজগোসাইয়ের একটা গানের যদি উদ্ধৃতি দিই, যে আমাদের স্বরবর্ণর যে 11টা বর্ণমালা আছে সেটা নিয়ে গান আছে তাদের, যে অয়ে অনুমানে ভজিলে পাবিনে আয়ে আত্মার সনে আত্মাকে মেশাও। কি অসাধারণ ভাবে আমাদের সাধনা, ভাব সাধনার কথা বলছেন এবং সেখানে বর্ণমালাটা সুস্পষ্টভাবে আমি দেখছি। এবং এই গানটা যখন আমি পাওয়ার পরে আমার ভিতরে প্রশ্ন জাগে, এই ধারাবাহিকতা কি এখনো বাংলাদেশে আছে কিনা, এবং সেটা খোঁজার জন্য কিন্তু আরেকটু গভীরে যায়। বিশেষ করে আমাদের চলমান সাধুরা এটা চর্চা করে কিনা, জীবিত কেউ বর্ণমালা নিয়ে গান লিখছে কিনা, এই জিজ্ঞাসাগুলো আমার ভিতরে আসে। এবং সেই জিজ্ঞাসা থেকে আমি খুঁজতে থাকি। খুঁজতে খুঁজতে আমি চুয়াডাঙ্গাতে, আলমডাঙ্গা থানার আমাদের খোদাবক্সায় তার শিষ্য পবন কর্মকার, তার সঙ্গে আমার সাক্ষাৎ হয় এবং সে খোদাবক্সায়ের সঙ্গে দীর্ঘদিন ঘোরাফেরা করেছেন, সাধনা করেছেন ভাবজগতের সঙ্গে। বাংলাদেশের নাচ সংস্কৃতির সঙ্গে তার গভীর যোগাযোগ, আমাদের সুফি, বাউল, তন্ত্র, উপাসনার সঙ্গে তার গভীর সম্পর্ক। এবং তার পুরনো খাতা আমি যখন ঘাটাঘাটি করতে থাকি, সে তখন বেঁচে ছিলেন, কিছুদিন আগে উনি মারা গেছেন, এবং দেখি আশ্চর্যভাবে সেও স্বরবর্ণ নিয়ে গান লিখেছেন। আচ্ছা, তার গান অসাধারণভাবে বলা হচ্ছে যে তার ভিতরে লোকশিক্ষার বিষয়গুলো থাকে। আমাদের বর্ণমালায় যে কিন্তু শিক্ষার বিষয়টা খুব গৌণ হয়ে যায়, যদিও আমরা শেখাতে চাই প্রাতিষ্ঠানিক শিক্ষায়, কিন্তু আমরা শিক্ষা থেকে বাদ দিয়ে যেন একটা ভীতিকর একটা অবস্থান তৈরি করতে চাই। যেমন পবন কর্মকারের গানের কথা আমি একটু বলি, যে ওনার স্বরবর্ণের ভিতরে বলছে যে অয়ে অসৎসঙ্গ ত্যাগ করো রে মন, আয়ে আত্মনিবেদনে ভজ গুরুর চরণ। এর ভিতরে যদিও আমাদের এখানে শিক্ষাটা যেহেতু প্রচলিত ভাবে 2000-3000 বছর ধরে এখানকার শিক্ষা ছিল গুরুবাদী, গুরুমুখী, এবং শিষ্যরা সবসময় গুরুর মর্যাদাটাকে তাদের বাণীর ভিতরে সবসময় দিয়েছেন এবং চেতনার ভিতরে সেটা ছিল। এরকম ভাবে আমি প্রায়, বিশেষ করে তারপরে পবন এই কর্মকারের গান পূর্ণাঙ্গ রূপে স্বরবর্ণবর একটা গান পাই আমি। এবং তারপরে আমি দেখি আমাদের কুষ্টিয়ার একজন সুফি সাধক ছিলেন মনসুর চিশতি, তার গুরু ছিলেন মানিকগঞ্জের দেওয়ান রশিদ, এবং তার একটা বই পাই, সেখানে 40টা হরফ নিয়ে পুরো একটা বইয়ের নাম হলো দেওয়ান রশিদ। যেমন আমরা আগে দেখেছি যে রাজগোসাইয়ের গানে যেখানে অনেকটা বৈদিক হিন্দু মিথোলজি এসবের প্রয়োগগুলো ছিল, পবন কর্মকারের গানের ভিতরে সেখানে কিন্তু সেটা নেই, সেখানে একদম একটা ধর্মনিরপেক্ষ একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। কিন্তু আমরা মনসুর চিশতির যে দেওয়ান রশিদের ভিতরে পাই, সেখানে কিন্তু আমাদের সুফি সাধনার কথায় পুরো স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের প্রত্যেকটা বর্ণের প্রয়োগ করে উনি গান লিখেছেন। এরকম আরো অনেক সাধুর পরিচয় আমরা পাই। বিশেষ করে আমরা যখন ফেব্রুয়ারি মাসে এসে পৌঁছাই, তখন বারবার আমার মনে হয় যে কেন এইসব সাধুদের বর্ণ পরিচয়ের গানগুলো আমাদের এখানে আসে না। আমি প্রায় 4 শতাধিক গান পেয়েছি যে বর্ণ পরিচয়ের গান নিয়ে। যেমন হালিম বয়াতির, বিখ্যাত সাধক, ফরিদপুরে জন্ম নিয়েছিলেন। হালিম বয়াতির বর্ণমালার 40টা হরফ নিয়ে গান আছে, এবং ওই গানের শুরুতেই উনি বলছেন যে আমি তো অল্প শিক্ষিত, তাই আমার একটু আকাঙ্ক্ষা হয়েছিল যে আমি এই বর্ণমালা নিয়ে কিছু করি, এবং যে কারণে শিক্ষিতরা যেন আমাকে গ্রহণ করে নিতে পারে। এই আকাঙ্ক্ষা কিন্তু সাধুদের ভিতরেও কিন্তু, বিশেষ করে এই 20 শতকের সাধুদের ভিতরে তৈরি হয়েছিল। এবং হালিম বয়াতের গানগুলো কিন্তু অসাধারণ।
তার যে বর্ণ পরিচয়ের যে গানগুলো আমরা পাই, মানে তাদেরকে এক ধরনের উপেক্ষা করা হতো, সেটারই এক ধরনের কি প্রতিবাদ, যে আমরা আসলে উপেক্ষিত নই, আমাদের মধ্যে শিক্ষা আছে, হ্যাঁ সেটা জানাতে চাওয়া। হ্যাঁ, সেই জানাতে চাওয়াটার প্রয়োগটা আমরা দেখি যে হালিম বয়াতির ভিতরে, যে উনি বলেই দিচ্ছেন যে আমি অল্প শিক্ষিত, তাই আমি শিক্ষিত জনের ভিতরে নিজের গ্রহণযোগ্যতা তৈরি করার জন্য কিছু বর্ণমালা নিয়ে গান লিখেছি। কিন্তু আদি যেসব বাউলরা গান লিখেছিলেন তাদের আকাঙ্ক্ষা কি ছিল সেটা আমরা বুঝি না, কিন্তু শিক্ষার যে গভীর একটা জায়গা, বিশেষ করে আমাদের এখানে বর্ণমালা মানে ঔপনিবেশিক সময়ে উদ্ভব হয়েছে এরকম একটা ধারণা এক সময় তৈরি হয়েছিল, যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণমালাগুলোর একটা পর্যায়ক্রমিক সাজাচ্ছেন। কিন্তু এই বর্ণমালা তো বহু আগেই ছিল। আমরা যেমন চর্যাপদের লিপি পাচ্ছি, শ্রীকৃষ্ণ কীর্তনের লিপি পেয়েছি, বা ইউসুফ জুলেখা বা লিপিত ছিল আমাদের, হ্যাঁ। লিপি তো ছিল, আমাদের বর্ণ পরিচয় সবই ছিল, সবই ছিল। কিন্তু আমরা যখন ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গি থেকে, ব্রিটিশ দৃষ্টিভঙ্গি থেকে তারা শিক্ষা আনছে, তারা সভ্যতা নিয়ে মানে আমরা আসছে। ফোর্টিলিয়াম হ্যাঁ, হ্যাঁ, মুখী ছিলাম, কিন্তু আমাদের ঐতিহ্য এবং লোক ঐতিহ্যের যে ধারা, হুম, হুম, সেখানে যে আমাদের এই একটি গৌরবময় জায়গা আছে, যে আমরা ধারাবাহিকভাবে এই লিপি পেয়েছি, হুম, হুম, সেটা আমরা আহ, জানি, কিন্তু স্বীকার করা বা সেটাকে সম্মান দিতে চাইনি। চাইনি। আমি বিরতিতে যাচ্ছি সাইমন ভাই, এসে এই গানগুলোর সঙ্গে পরিচিত হতে চাই, বর্ণমালার গানগুলোর সঙ্গে, নিয়ে যে বর্ণ নিয়ে যে 40টি ব্যঞ্জন বর্ণ বা স্বরবর্ণ, 11টি স্বরবর্ণ নিয়ে তারা গান করেছেন, সেগুলোর সঙ্গে একটু পরিচিত হব। আগেই বলছিলাম যে যেমন আমাদের পবন কর্মকারের লেখা সেই গান, মানে অয়ে অসৎসঙ্গ ত্যাগ করো রে মন, আয়ে আত্মনিবেদনে ভজ গুরুর চরণ। এখন প্রশ্ন হতে পারে যে পরবর্তী লিপিগুলো উনি কিভাবে লিখেছিলেন। লিখেছেন, জি আমি এখানে একটু কয়েকটা দৃষ্টান্ত জি, নিয়ে অবশ্যই। আসছি। যেমন ই কয় ইন্দ্রিয় তখনই হবে বশ, সদ্গুরুর কাছে যখন নিবে উপদেশ, দীর্ঘই কয় ঈশ্বর জ্ঞানে গুরুকে ভাব অনুক্ষণ। এটা পবন কর্মকারের গান। এরকম ভাবে উনি সবগুলো কথাগুলো লিখছেন, এবং এই গানগুলোর ভিতর দিয়ে আমি যেটা দেখেছি যে মানুষ সৃষ্টি এবং স্রষ্টার সঙ্গে নৈকট্যের একটা বিষয়ও কিন্তু যুক্ত আছে। সেই সঙ্গে আমাদের এখানকার সাংস্কৃতিক পরিচয়ের যে উত্তরাধিকার হিসেবে আমরা এখন দাঁড়িয়েছি, সেই পরিচয়টা আছে। আমরা তারপরে যদি যাই হালিম বয়াতির গানে, হালিম বয়াতি কিন্তু বর্ণমালা নিয়ে 40টা বর্ণমালা নিয়ে অনেক গান লিখেছেন। বিশেষ করে তার স্বরবর্ণ অ নিয়ে অনেকগুলো গান আছে। যেমন অ নিয়ে তার একটা গানের একটু উদ্ধৃতি আমি দিতে চাই, যে উনি বলছেন, অতি দর্প অতি তর্ক অতিশয় কিছু ভালো নয়, অতি অতি খাওয়া অতি চাওয়া অতি পাওয়া কভু যায় না। উনি আর একটা জায়গায় বলছেন যে অতি সাহস মৃত্যু আনে, অতি লোভে দুঃখ আনে, অতি কথায় গোমর ভাঙে, অতীতের বিচার ভালো নয়। এরকম ভাবে কিন্তু উনি স্বরবর্ণের সবগুলো বর্ণ নিয়ে গান লিখেছেন। এছাড়া তার বর্ণমালার গানের ভিতরে সবসময় গুরু, বিচ্ছেদ, প্রেম এবং ঈশ্বর চেতনা বা ইসলাম তত্ত্ব, কখনো 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 বৈদিক সাধনার বিষয়, দেহকেন্দ্রিক সাধনার বিষয়, এগুলো আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের সাংস্কৃতিক পরিচয়, যেমন আমাদের সাংস্কৃতিক জীবনে যে বিভিন্ন বিচিত্র পেশাজীবী আছে, তাদের কথা। বিচিত্র সাংস্কৃতিক পরিচয় আছে, সেগুলোও আসে। এবং সেই গানগুলো কিছু কিছু ক্ষেত্রে খুব শিশুতোষ আচ্ছা, এবং শিশুদের মনের চেতনাকে ধারণ করে, সেটাও কিন্তু আছে। সেটা নিয়েও কিন্তু আমরা চিন্তা করতে পারি। যেমন আমি একটা গানের উদাহরণ দিই, যেমন ঢ বর্ণটা দিয়ে অসাধারণ একটি গান লিখেছেন আমাদের হালিম বয়াতি। উনি বলেন যে ঢুলি দাদা মিষ্টি সদা বাজাও তোমার ঢোল, ঘুঙুর পায়ে খ্যামটা তালে কতজন পাগল। এইরকম ভাবে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু গান আছে। এবং এই গানগুলো, এগুলো শুধু লিপি পরিচয়ের বিষয় নয়, এই সঙ্গে আমাদের যে সাংস্কৃতিক পরিচয় যে কথাটা বলছিলাম, এগুলো কিন্তু গান আকারে গাওয়া যায়। ওই সময়কালকে পাওয়া যায়। হ্যাঁ, ওই সময়কালকে পাওয়া যায়। এবং আমরা যে বাঙালি জাতি মাত্রই হলো যে সঙ্গীত রসিক এবং ভাব সাধনার পন্থী। একটা ভৌগোলিক মানে ভৌগোলিক ইতিহাসও আছে এই গানগুলোর। ভৌগোলিক ইতিহাস খুব অসাধারণ ভাবে আছে। আমাদের এখানকার মানুষ কি কি পছন্দ করতেন, কোথায় ছিল, কি অবস্থা, এবং কিভাবে এদের এসছে। এদের মানুষের ভিতর চিন্তাটা গুলো কি। যেমন ওখানে বললেন যে এরকম অতি দর্প কভু ভালো নয়, এইসব ঐতিহাসিক জ্ঞান এর ভিতর থেকে নিয়েই তারা কিন্তু এটা লিখেছিলেন। আবার যখন আমরা এই যে ঢুলির কথাটা বললাম, যে আমাদের এখানে ঢুলিদের বিশাল বসবাস আছে। আমরা কৃত্তিবাসের রামায়ণে পাই প্রায় মানে কয়েক লক্ষ বাদ্যযন্ত্রের নাম। যেমন আমাদের ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের ঢুলাটুলি নামে একটা গ্রাম আছে, সেখানে ঢোল তৈরি করে। আবার আমাদের যদি নাটোরে যায়, সেখানে ঢুলিদের বসবাস আছে। তাহলে আমাদের ভূগোল অনুযায়ী, যে কথাটা আপনি বলছিলেন, ভূগোলের পরিচয়ও কিন্তু এই গানগুলোর ভিতর দিয়ে, এই বর্ণ পরিচয়ের গানগুলোর ভিতর দিয়ে পাচ্ছি। আর আমি আরেকটা বিষয় একটু উল্লেখ করতে চাই, যে আমরা সাধুদেরকে সবসময় বলা, মানে এক ধরনের ভাবনা আছে যে এরা উদাসীন, এরা সমাজ সংস্কৃতি এসবে তাদের কোনো উন্নাসিকতা, উন্নাসিকতা আছে, তাও কিন্তু নয়। আমি দেখেছি
যে বিশেষ করে ফেব্রুয়ারি মাস আসলেই সেই কথাগুলো একটু উল্লেখ করা প্রয়োজন। যে বর্ণমালার গান যেমন লিখেছেন, যখন বাংলাদেশের ভাষা আন্দোলন হয়েছিল তখন এই প্রশ্নটাও কিন্তু সবসময় আসতে পারে যে ভাষা আন্দোলনের সময় এইসব সাধুদের প্রতিক্রিয়াটা কি ছিল। এবং সেখানে আমি দেখেছি খুব আশ্চর্যভাবে ভাষা আন্দোলনের সমসাময়িক সময়ের যেসব সাধুরা ছিলেন, যেমন মহিন শাহ, ওনার জন্ম হয়েছিল মানিকগঞ্জে, কিন্তু পরবর্তীতে উনি বাউল সাধনায় গিয়েছিলেন, লালনপন্থী ছিলেন। এবং তিনি জসিমউদ্দিনের খুব কাছের মানুষ ছিলেন, যদিও একজন বাউল শিল্পী। কিন্তু ভাষা আন্দোলনের সময় 1952 সালে জসিমউদ্দিনের কথাই উনি ভাষা আন্দোলনের গান লিখেছেন। এরকম ভাবে আমরা আরো কয়েকজনকে আমি পেয়েছি, যেমন আমি বলতে পারি যে মানিকগঞ্জের আরেকজন সাধু সাইদুর রহমান বয়াতি, তার পাশের গ্রাম, তার বাড়ি হচ্ছে হাসলি গ্রাম। হাসলি গ্রামের পাশের গ্রামে কিন্তু শহীদ ভাষা আন্দোলনের শহীদ রফিকের বাড়ি। রফিকের বাড়ি। এবং ওই সময় উনি তখন স্কুলে পড়েন, সাইদুর রহমান বয়াতি। সাইদুর রহমান বয়াতি। এবং উনি শুনেছেন যে তাদের পাশের গ্রামের রফিক ভাষা আন্দোলনে মারা গেছেন, এবং এই ব্যাপার সঙ্গে সঙ্গে উনি সেই রফিককে নিয়ে গান লিখেছেন সেই সময়, এবং সেই গান গ্রামে গ্রামে গেয়ে ফিরছেন। কিন্তু ভাষা আন্দোলনে তার যে একটা বিশেষ ভূমিকা আছে সেই কথাগুলো আমরা কখনো উল্লেখ করিনি, অনুচ্চারিত। হ্যাঁ, অনুচ্চারিত। একইভাবে আমি অন্য দৃষ্টান্তও দিতে পারি, যেমন আরো অনেক সাধু আছেন যারা ভাষা আন্দোলনের সময় গান লিখেছেন বা ভাষা আন্দোলনের পরেও গান লিখেছেন, যেমন হালিম বয়াতের কথা বললাম। ভাষা আন্দোলনের পুরো প্রেক্ষাপট নিয়ে হালিম বয়াতের একটা অসাধারণ জারি আছে, মানে পুরো ইতিহাসটা, যেমন কিভাবে পাকিস্তান থেকে বাংলাদেশ নতুন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছে, কিভাবে উর্দু ভাষার সঙ্গে বাংলা ভাষার দ্বন্দ্ব তৈরি হচ্ছে, এবং সেই কাহিনীগুলো, জিন্নাহর কথা, সেই শেখ মুজিবের কথা, আমাদের ভাষা সৈনিকদের কথা, সবার কথা কিন্তু সুবিস্তৃতভাবে তার ওই বিশাল একটা জারি গানে, এবং সেগুলো কিন্তু উনি গ্রামে গ্রামে গেয়েছেন। এবং আপনার কাছে কি মনে হয় যে সুর যে একটি ভাষা, সেটাকে আসলে আমরা কতটা স্বীকৃতি দিতে পেরেছি বা দিয়েছি এই 52 থেকে এই পর্যন্ত আসতে, যে এবং মূল্যায়নটাই আমরা কতটুকু করেছি আমাদের সারা বাংলাদেশে, আমাদের যে নদী নালা বা এই জমিনকে ঘিরে যে সুর তৈরি হয়েছে, অবলম্বন করে যে সুর তৈরি হয়েছে, তারও তো একটি ভাষা আছে। সমতল এবং জলভাগ সবকিছু মিলে আমাদের যেটা সুর, নানা রকম বৈচিত্র্যময় যে সুর আছে, সেই ভাষাকে আমরা আসলে কতটা মূল্যায়ন করেছি, স্বীকৃতি দিয়েছি। এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ আমরা জানি যারা মানে সঙ্গীত নিয়ে গবেষণা করি এবং যারা ভূগোল নিয়ে কাজ করেন, সংস্কৃতি নিয়ে কাজ করেন, যে আমরা দেখি যে সব সময় যে ভূগোলের সঙ্গে নির্ভর করে সুর, সঙ্গীতের সুর। বিশেষ করে যখন উত্তরবঙ্গে আপনি যাবেন, উত্তরবঙ্গের সুরের যে ধারা, সেটা কিন্তু আপনি দক্ষিণবঙ্গে পাবেন না। যে ভাওয়াইয়া গানের কথা আমি বিশেষ করে বলবো, সেই সুরটা একদমই আলাদা, সেটা দক্ষিণবঙ্গেরই ভাষা, মানে উত্তরবঙ্গেরই ভাষা সেটা, সেই ভাওয়াইয়া গানের যে সুর, সেক্ষেত্রে সুরের যে আলাদা একটা মানে মানে ভাষা, যেটা বলছিলেন আপনি, যেটা আমরা যোগাযোগের যে ভাষা, সেই ভাষাটা কিন্তু সুর গ্রহণ করে, অবশ্যই অবশ্যই সেটা সুর দাবি করে। আবার চাকমাদের যে যে গান, চাকমা ভাষায় যেটা করে তারা, সেটা সুরের সঙ্গে, সেটা তাদের সুরের সঙ্গে কিন্তু একদম সঙ্গতিপূর্ণ। মানে সঙ্গতিপূর্ণ, সেটা কিন্তু আলাদা করা যায় না। সেক্ষেত্রে সুরের একটা আলাদা বিষয় আছে, সেটা আমরা কখনো ভাষা বিশ্লেষকরা হয়তো ভাষার সাইন যেটা, সেই সাইনের জায়গা থেকে ওটাকে মানে গ্রহণ করিনি, কিন্তু এখন আধুনিক ভাষা বিজ্ঞানের জায়গা থেকে কিন্তু এগুলোও কিন্তু আসছে। যেমন আমাদের অঙ্গভঙ্গিও একটা ভাষা, যেমন আমাদের সুরও সেভাবে একটা ভাষা। যদি আমি দক্ষিণবঙ্গের এই পাশটায় আসি, যদি রয়ানি গানের সুর, বরিশাল অঞ্চলে যে সুরগুলো আছে, বা বিজয় সরকারের যে বিচ্ছেদী গানের সুর, যদিও সেই সুর সারা বাংলাদেশকে আপ্লুত করেছে, কিন্তু সেই সুরটা সুনির্দিষ্টভাবে ওই ভূগোলেই সৃষ্টি হয়েছিল, এবং ওই ভূগোল ছাড়া এই সৃষ্টি সম্ভব নয়। যদিও সেই সুর এখন, যেমন আমরা শুনছি যে মানে সম্প্রতি বিজয় সরকারের তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা, এই গানটা গেয়েছেন আমার বন্ধু ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে কিত কান্তু, ইংরেজিতে গেয়েছেন, কিন্তু সেটা সে পাঠিয়েছে। কিন্তু সুরের যে প্যাটার্ন, সেই সুর যদিও ওই সুদূর আমেরিকাকে আপ্লুত করতেছে, কিন্তু সেই সুরের জন্মস্থান তো এই আমাদের দক্ষিণবঙ্গের নড়াইল অঞ্চলে। এবং ওই নড়াইল অঞ্চলের যে ওনার যে নদী অধ্যুষিত যে অঞ্চল, সেই অঞ্চল কিন্তু তার এই সুরটা তৈরি করার ব্যাপারে। হ্যাঁ, ওই যে নদী শব্দটা বললেন, যে নদী কিন্তু একটা চরিত্র এই ভাষা তৈরির ক্ষেত্রে। আমাদের যে মধুমতি নদীর একরকম, কপোতাক্ষর একরকম, সুরমা একরকম সুর তৈরি করেছে, আবার যমুনা, তিস্তা, তারা একরকম সুর তৈরি করেছে। হ্যাঁ, আমি যেমন কাজ করছি, আপনি ঠিকই বলেছেন যে সুরমা নদীর ধারে, সুরমা থেকে বেরিয়ে আসছে
কালনী নদী। কালনী নদী, হ্যাঁ। কালনী নদী হচ্ছে শাহ আব্দুল করিমের মানে বাড়ি, এবং সুরমা এবং দিরার কুশিয়ারা দিকে যেতে দিরায়ের দিকে এই অঞ্চলে সুরের ধারার সঙ্গে আমি এইসব নদীতে চল মানে মানে গিয়েছি নদী পথে নৌকার উপর দিয়ে, এবং ওই অঞ্চলের যে সুরের যে বিরহী ভাব, যে ভাটিয়ালি যে ধারা, সেই ধারাটা কিন্তু অন্য অঞ্চলে ভাটিয়ালি সুরের সঙ্গে মিলবে না। আমাদের কুষ্টিয়া অঞ্চলে যদি যান, না, বাউল ভাটিয়ালি সেটা হয়তো বা ব্রাহ্মণবাড়ি এসে শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেটা সেটা ওই ওই দিকটায় সুরমা হবিগঞ্জ নদীর হয়ে ধারাটা হবিগঞ্জ হয়ে তিতাসে এসে মিশেছে, এবং সেই সুরের ধারার সঙ্গে এই পাশে দেখা যাচ্ছে যে ঘাটু গানের যে সুর তৈরি হচ্ছে, আবার ওই পাশে ধামাইল গানের যে সুর তৈরি হচ্ছে, ব্রহ্মপুত্র হয়ে যেটা হ্যাঁ, চলে হ্যাঁ, গেল, যে হ্যাঁ। সুরটা তৈরি হচ্ছে, সেই সুর কিন্তু একটা অঞ্চলকে ভাষার মতোই আলাদা মানে করছে, মানে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরছে, মানে তার যে স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য, পরিচয় তুলে ধরছে। সেক্ষেত্রে সুরকে ভাষা হিসাবে আমরা গ্রহণ করতে পারি, কারণ ওই অঞ্চলের পরিচয় তো দিচ্ছে ওই সুর। এবং এই যে এটাও কিন্তু যে হ্যাঁ। যন্ত্র কিন্তু তাই, হ্যাঁ, বাদ্যযন্ত্র তো বাদ্যযন্ত্রের তাই গঠন পাল্টে যায়। পাল্টে যায়। যেমন আমি লালমনিরহাট থেকে একটা বাদ্যযন্ত্র নিয়ে আসছি, একটা হলো সারিন্দা, এবং বেশ প্রাচীন। ওটা লালমনিরহাটের গায়ক রবীন্দ্র আমাদের কুষাণে একজন কুষাণ গায়ক, চন্দ্রধর কুষাণে, লালমনিরহাটের চন্দ্রধর কুষাণের কাছ থেকে যে সারিন্দাটা আমি নিয়ে আসলাম, সেই সারিন্দার উপরে দুইটা পাখি আছে। তো সারিন্দাটা যখন নিয়ে আসলাম, এবং সেই সারিন্দার গঠনটা একটু ভিন্ন, এবং ভিন্নতার কারণে সেই সারিন্দার সুরটাও একটু ভিন্ন, এবং এই সুর সারিন্দাটা যখন নিয়ে এসে আমি আমাদের আরজালি বয়াতিকে দিলাম, তো বলল যে আমি তো সারিন্দা নিজে বাজাই, আমার গুরু হালিম বয়াতি এই সারিন্দা আমাকে তুলে দিয়েছিলেন, কিন্তু এইরকম সারিন্দা তো আমি দেখিনি, আপনার সারিন্দা তো একদমই আলাদা। এই দুইটা পাখি আছে, দুইটা পাখি লাগানো, এবং তার গঠন রূপও কিন্তু পাল্টে যাচ্ছে। সুর শুধু মানে সুর আলাদা হয়, কিন্তু তার বাদ্যযন্ত্রের গঠনের উপর। যেমন আমরা একতারা, যে একতারাটা প্রাচীনকালে যেটা দেখতাম চর্যাপদে, যে একতারার বর্ণনা আছে, সেই একতারার একটা ছোট অবকাঠামো আমরা ওই সুরমা নদী এবং কালনী নদীর অববাহিকায় পেয়েছি, হ্যাঁ। যেটা শাহ আব্দুল করিম ব্যবহার করতেন। যে একতারা, যেটা আমরা যে গুপি যন্ত্রকে একতারা বলি, সেই একতারা নয়, কিন্তু সেটার প্যাটার্নটা একটু ভিন্ন। আবার কিন্তু সিরাজগঞ্জের চরে যাবার ওই একটা আমরা পাচ্ছি না না না, অবশ্যই না। সিরাজগঞ্জের কথা যদি বলেন, সেই অঞ্চলে কিন্তু আমরা যদি দেখি, বিশেষ করে ধোয়া গান, ধোয়া গানের যে সুরের প্যাটার্ন, সেটা সেই সুরটা কেন হয়? ধোয়া গানের সুরটা হয়েছে কারণ কৃষকরা যখন কাজ করে, যখন ধান কেটেছিলেন এবং ধান মাড়াই করছেন, তার জন্য এক ধরনের গতি লাগে, গতিশীলতা লাগে, এবং গতিশীলতার সঙ্গে আগ্রহ উদ্দীপক বিষয় যেন থাকে। গতিশীলতা তখনই আসবে যখন আপনার মনে প্রশ্ন থাকবে। প্রশ্ন থাকলে পরে আপনি তখন একটু অস্থির হবেন, আপনি তখন জিজ্ঞাসাটা জানার জন্য ব্যস্ত হবেন। সেখান থেকে কিন্তু ধোয়া গানের সুরটা আসছিল সিরাজগঞ্জ অঞ্চলে, এবং ওই সুরটা তার আত্মপরিচয়ের একটা জায়গা তৈরি করেছে, কিন্তু সেই জায়গাটা নিয়ে আমরা কিন্তু ভাবিনি। ভাবনার বিষয়টা নিয়ে একটু কথা বলবো, বিশেষ করে এই সুর বোনাটা কিভাবে হচ্ছে বা হয় সেইটা, এবং এই পর্যন্ত আমরা আসলে কতটুকু আবিষ্কার করতে পেরেছি সেটাও একটু শুনবো। সুর যখন দোলা দেয় তখন কিন্তু শরীরও দোলা দেয় এবং একটা মুদ্রা তৈরি হয়, হ্যাঁ, সেই মুদ্রাও তো ভাষা। অবশ্যই অবশ্যই। আসলে আমি যখন এই ধামাইল নাচ দেখি, তখন দুইটা ক্রিয়া আমার ভিতরে হয়। একটা হলো যে গানের বাণীর যে রচয়িতা, তিনি হলো মনমোহন কি আমাদের রাধারমণ দত্ত বা শাহ আব্দুল করিম বা এরকম আরো অনেকে আছেন, তাদের কথা একবার মনে হচ্ছে। আর একটা হলো যে সুর করে যিনি পরিবেশন করছেন তার কথাটা। আর আরেকটা জিনিস আমার মনে হয় যে গানের যে ভাষা এবং সুর, তাকে অনুবাদ করছে তার দেহভঙ্গি, অর্থাৎ দেহভঙ্গিটাও কিন্তু একটা ভাষা, শারীরিক একটা ভাষা, এবং সেই ভাষা কিন্তু যার উপরে দাঁড়িয়ে হচ্ছে সুর এবং কথার উপরে। তার মানে কথার অনুবাদ বা রূপান্তর সে করছে শারীরিক ভাষা। সেটা যখন আমরা একটা ধ্রুপদী নৃত্য দেখি, তখন আমার কাছে মনে হয় বাদ্যযন্ত্রে যে সুরটা বাজছে, তার এক ধরনের অনুবাদ করছে তার দেহ। আমি দেখেছি যে এই যে আমি যখন বরিশাল অঞ্চলে যাই, যদি দুর্গাপূজা, সরস্বতী পূজা, কালী পূজার সময়ে কেউ যায়, তখন দেখা যায় মুখোশ পরে একদল লোক নৃত্য করতেছে। সেই নৃত্যের সঙ্গে সঙ্গেও কিন্তু বাদ্য বাজছে, ঢাক। সেই ঢাকের বাদ্যটাকেই তারা যেন তাদের শারীরিক ভাষায় প্রকাশ করতেছেন। এটা একটা অসাধারণ ব্যাপার। একইভাবে যদি আমি এটা হিন্দু রিচুয়ালের কথা বললাম, যদি মুসলিম রিচুয়ালের দিকে আসি, যে মহররমের সময় আমরা যে দেখি আমাদের হোসনি দালান থেকে বা মানিকগঞ্জের গড়পাড়া থেকে বা কিশোরগঞ্জের অষ্টগ্রাম থেকে বা সিলেট অঞ্চলের বিভিন্ন মুকাম থেকে যে ঢাক মানে এইসব বাজিয়ে অসংখ্য মানুষ এই জারি মার্সিয়া গাইতে গাইতে যে ইয়া হোসেন করতে করতে আসছেন, সেখানেও কিন্তু শারীরিক ভাষার এক ধরনের
প্রকাশ আমরা প্রকাশ দেখছি, আছে। এবং সেটা বোঝা যায় যে তার ভিতর দিয়ে প্রকাশ পায় কিন্তু সেই অঞ্চলের পরিচয়। কারণ আমরা দেখেছি যে কুষ্টিয়া ঝিনাইদহ অঞ্চলে যে অষ্টক গান হয়, সেটার নৃত্যভঙ্গি একদম আলাদা, এবং সেই নৃত্যভঙ্গির সঙ্গে কিন্তু নড়াইলের নৃত্যভঙ্গির কোনো মিল আমরা পাই বা না, চাঁপাইনবাবগঞ্জের মিল পাই না। যেমন মিল পাবো না। চাঁপাইনবাবগঞ্জ যেটা বললেন, চাঁপাইনবাবগঞ্জে যদি আমরা অষ্টক কি আলকাপ গানের কথাই আলকাপ, চাই, হ্যাঁ। আলকাপের যে নৃত্য বা গম্ভীরার যে নৃত্য, গম্ভীরা, সেটা কিন্তু অন্য কোনো অঞ্চলের মানে নৃত্য ভাষাই নাই। বা একই, ওখানে সাঁওতাল বা এই যে হ্যাঁ, আদিবাসীদের যে অন্যান্য যে নাচলে যে নাচগুলো হচ্ছে, হ্যাঁ, নাচলে হচ্ছে, বা চা বাগানের যদি চা আদিবাসীদের বাগানে, চা বাগানে যেমন ভোজপুরি আছে, চা বাগানে চাষা আছে, তাদের যে দণ্ড নাচ, কাঠি নাচ এগুলো আছে, সেটা কিন্তু তাদের ঐতিহ্যের, তাদের ভাষার এক ধরনের প্রকাশ। এবং তারা নিজস্ব ভাষারীতি হিসাবে বলেন বা নিজস্ব সাংস্কৃতিক পরিচয় হিসাবে বলেন, সেটাকে করে, এবং সেটাকে একদম মানে নিজের অবশ্য পালনীয় হিসাবে মনে করে এই দেহভঙ্গি বা এই ভাষা প্রকাশ হ্যাঁ, হিসাবে। দেহভঙ্গিটা প্রকাশ না করলে তো ওখানে পূর্ণতাও পাচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এখানেও একটা বিষয় আছে, আমরা যেখান থেকে শুরু করেছিলাম যে বর্ণমালা নিয়ে। বর্ণমালা। বর্ণমালা, তারপরে সুর, এবং তারপরে দেহ ভাষা, সবকিছুর কিন্তু সমন্বিতভাবে আমাদের কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষাটা আমরা পাচ্ছি না। প্রাতিষ্ঠানিক বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট না হলে কোনো শিক্ষাই, কোনো সাংস্কৃতিক পরিচয়ই কিন্তু মানে দীর্ঘ সময় টিকে থাকে না। যেভাবে আমাদের চর্যাপদের যে ধারাবাহিকতা, সেটা কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষার শুধুমাত্র অনার্স মাস্টার্স লেভেলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছিল, এবং সেখানে বারবার বলা হচ্ছে এটা সান্ধ্য ভাষা, সেখানে বলা হচ্ছে এটা বোঝা যায় না, এটা গূঢ় ভাষা। কিন্তু সেটা যদি সাধুদের কাছে দেন, তারা বলবে যে এটা তো আমাদের ভাষা, এটা তো আমরা বুঝি, এটা সান্ধ্বনা। এটা তো সান্ধ্য না, এটা তো আমি সবকিছু বুঝতেছি, কারণ এখানে তো কায়া তরুবর পঞ্চবী ডাল চঞ্চল চিয়ে পৈঠপাল, এখানে তো আমি স্পষ্ট বুঝছি যে এখানে শরীর গাছে পাঁচখানি ডাল। আবার যদি বলে যে এরকম চর্যাপদের কথা, বা আপনা মাংস হরিণা বলি। আপনা মাংস হরিণা বলি, এই যে এটা তো আমি বুঝি তো হুম। যে আমার শরীরই আমার মানে শত্রু। হ্যাঁ, কাল। হ্যাঁ, মানে সেই জায়গাগুলো তারা বুঝছেন, বা যেখানে বলছে যে এরকম আজি ভুসুক বাঙালি ভইলি, আজ নিয় হলো। ঘরণী চণ্ডালী লেলি, উনি তো স্পষ্ট বুঝছেন যে আমি আজকে বাঙালি, কারণ হচ্ছে যে আমি নিগৃহীত, হুম। আমি নিকৃষ্ট জাতির প্রমাণ পাচ্ছি। কিন্তু এই বাঙালি পরিচয়ের জায়গাটা তো তারা ধরতে পারছেন যে আরে আমরা তো এখান থেকে না। কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে সাংস্কৃতিক শিক্ষার সম্পর্ক সূত্র রচিত না হলে পারে কিন্তু আমাদের ওই যে তথাকথিত সান্ধ্য ভাষার রাজনীতিটা শেষ হবে না। এটা কিন্তু ঔপনিবেশিক এক ধরনের আহ, প্রয়াস বা প্রয়োগ আমরা এখনো দেখছি। হ্যাঁ, সেটা চর্চার ক্ষেত্রে এবং বিশেষ করে আমাদের লোককবিতার ক্ষেত্রে উপেক্ষার জায়গাটা, তাদেরকে অবশ্যই, উপেক্ষিত অবশ্যই। রাখা এবং স্বীকৃতি, এই যে ভাষার গান তারাও করেছেন, হুম, কিন্তু হুম। সেটা মানে আলোচিত না, উচ্চারিত না। হ্যাঁ, উচ্চারিত না, কিন্তু তারা তো খুব নিবিড় ভাবে কাজটা হ্যাঁ, না করেছে তারা করেছেন, কিন্তু আমরা ইতিহাসের সেটাকে অংশ। হ্যাঁ, জানতে দেই না বা জানতে চাই না আসলে। হ্যাঁ, আমরা হ্যাঁ। 21শে ফেব্রুয়ারি আসলে একটাও তো, যেমন শাহ আব্দুল করিমেরও ভাষার গান আছে। আমি তার জীবন ভিত্তিক একটি উপন্যাস লিখতে যেয়ে দেখছি যে 1952 সালে যখন ভাষা আন্দোলন হলো, তখন উনি গ্রামে বসে কিন্তু শুনেছেন এটা, এবং সেটা তার ভিতরে এক ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছে, এবং সঙ্গে সঙ্গে উনি গান লিখেছেন এবং গ্রামে গ্রামে সেটা গেয়ে ফিরছেন। সেইভাবে আমরা দেখেছি সাইদুর রহমান বয়াতের কথা বললাম, বা আমাদের মহিন শাহের কথা বললাম, আমাদের হালিম বয়াতের কথা বললাম, এরকম এগুলো হলো আমাদের সীমাবদ্ধ ধারণার ভিতরে আমরা এতগুলো নাম আরো পাচ্ছি। আছে, এর বাইরে যে আরো কত আছে সেটা তো আমরা অনুসন্ধান করিনি। এবং সেই অনুসন্ধানটাই চালাতে হবে, অনুসন্ধানে যেতে হবে। আপনাকে ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে ভাষা বর্ণ নিয়ে আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সময় সুন্দর।